হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা অ্যাডিক্টেড নামের একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে যে কিভাবে একটা সুখী সংসার ধ্বংস হয়ে যেতে পারে। খুবই বাস্তবমুখী একটা সিনেমা। আর এই সিনেমার একটা ব্যাক স্টোরি রয়েছে, সেটা হচ্ছে 1998 সালে জেন নামের একটা লেখিকা একটা বই রিলিজ করেন, যেটার নাম হচ্ছে অ্যাডিক্টেড, এবং তিনি তার নিজের জীবনের গল্প নিয়ে এই বইটি লিখেছিলেন। আর সেই বই থেকে তার প্রায় 17 বছর পরে এই সিনেমাটি তৈরি করা হয়। আর এখানে আরেকটা বিষয় উল্লেখ, এটা একদিকে যেমন শিক্ষামূলক সিনেমা, আরেকদিকে এটা একটু বড়দেরও সিনেমা। তো এই জন্য আমি আগেই ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, যাদের বয়স 15 বছরের কম আছে তারা এই সিনেমা না দেখলেই ভালো। তবে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করবো ভিডিওটাকে যত ভালোভাবে উপস্থাপনা করা যায়। কিন্তু আমরা এই স্ক্রিপ্টটাকে বা এই সিনেমাটাকে আমরা বাদ দিতে দিয়েছিলাম, কিন্তু বাদ দিইনি একটা কারণেই, কারণ সিনেমাটি হচ্ছে খুবই বাস্তবমুখী। তো বাড়তি কোনো কথা না বলে সরাসরি আমরা মূল ভিডিওতে যাবো। তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, বিজ্ঞাপনটা স্কিপ করে তুই মূল ভিডিওতে চলে যাও। ডিসক্রিপশনে ডুরেশন দেওয়া রয়েছে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের জয় রোনাল্ড নামের একটা মেয়েকে দেখানো হয়, আর তার হাজবেন্ডের নাম হচ্ছে জেসন, এবং তাদের দুটো সন্তান রয়েছে। ছোট মেয়ের নাম হচ্ছে কাইলা আর বড় ছেলের নাম হচ্ছে পিটার। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, জয় কিন্তু একজন সফল উদ্যোক্তা এবং তিনি নিজে একটা কোম্পানির মালিক, এবং তিনি তার কোম্পানিতে নতুন নতুন যে আর্টিস্ট রয়েছে তাদেরকে প্রমোট করে থাকেন। মানে ব্যাপারটা বুঝিয়ে বলি, ধরো তুমি একজন আর্টিস্ট, অনেক ভালো ভালো আর্ট করো, তো তুমি একা তো আর কিছু করতে পারবে না। তোমার যে পপুলারিটি, তারপর বিভিন্ন যে এক্সিবিশন, সকল ম্যানেজমেন্ট জয়ের কোম্পানি করে থাকে। এবং আমেরিকা, ইংল্যান্ডের মানুষদের প্রচুর আজেরে টাকা পয়সা রয়েছে, যার জন্য এইসব হাতে আঁকা আর্টের ব্যাপক দাম আর কি। তো যাই হোক, সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে এত কিছুর পরেও আমরা দেখতে পাই জয়ী আজকে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে এসেছে। আর এই মনোরোগ বিশেষজ্ঞের নাম হচ্ছে ডক্টর স্পেন্সার। তো যাই হোক, জয়ী করে কি, ডক্টর স্পেন্সারের কাছে তার সকল সমস্যার কথা খুলে বলে। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, মানে ওর কি সমস্যা সেটা আমাদের দেখাতে আগে নিয়ে যাওয়া হয়। তো আমরা দেখি জয়ী তার পরিবারের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছে, জয়ীর সাথে জয়ীর মাও থাকে, এবং জয়ীর দাম্পত্য জীবনে এখানে তার শারীরিক সম্পর্ক অনেক ভালো চলছিল। কিন্তু শারীরিক সম্পর্ক শেষ হওয়ার পরে আমরা জয়ীর চেহারা দেখে বুঝতে পারি যে জয়ী তার দাম্পত্য জীবনে মোটেও সুখী ছিল না। এবং এখানে আমাদের একটা পর্যায়ে মনে হয় যে জয়ী হয়তো তার স্বামী জেসন থেকে তার পরিপূর্ণ শারীরিক তৃপ্তি পায় না। আর এই কারণে আমরা দেখতে পাই জয়ী তার স্বামীর সাথে শারীরিক সম্পর্কের পরে অ্যাডাল্ট ফিল্ম দেখে নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করে। এবং আমি ভিডিও এডিটরদেরকে রিকোয়েস্ট করবো যতটা পসিবল বাজে দৃশ্য না দেখানোর জন্য। আর তাছাড়া এই সিনেমা তো ওরকম বাজে কোনো দৃশ্য নেই। এই সিনেমাটা মূলত বাস্তব ঘটনা নিয়ে মানুষকে সতর্ক করার জন্য তৈরি করা হয়েছিল। তো যাই হোক, পরের দিন আমরা দেখি জয়ী তার অফিসে যায়, এবং সেখানে তার যে অ্যাসিস্ট্যান্ট, যার নাম হচ্ছে রিনা, সে বলে যে কুইন্টন কেনোসা নামের একজন পেইন্টার তার চিত্রকর্মের জন্য এক্সিবিশন করাতে চাচ্ছে, এবং তার পেইন্টিং এর সোশ্যাল মিডিয়াতে অনেক প্রশংসা হচ্ছে। তো আমরা যদি ওকে ক্লায়েন্ট বানিয়ে নিই এবং ওর পেইন্টিংটা প্রমোট করি তাহলে বেশ ভালো হবে। তো ওদের কাজের সিস্টেমটা আমি বোঝাই। ধরো কুইন্টন কোনাসা নামের যে পেইন্টার যে আর্ট গুলো করে, অলরেডি তার সুনাম হচ্ছে। তো জয়ের কোম্পানির কাজ হচ্ছে ওই আর্ট গুলোকে আরো নাম করা করিয়ে সেইগুলোকে নিলামে উঠিয়ে বেশি দামে বিক্রি করবো, তারপর মনে করো আর্টিস্টের সাথে টাকা ভাগ করে নেবে। তো যাই হোক, এরপর জয় করে কি, ওই কুইন্টনের এক্সিবিশন হলে যায় এবং কুইন্টনের পেইন্টিং দেখতে থাকে। আর এখানে লক্ষ্য, সে আজ অব্দি কখনো কুইন্টনকে দেখেওনি, নামও শোনেনি, আর এই কারণে জয়ী তাকে চেনেও না। তো পেইন্টিং দেখতে দেখতে জয়ীর সাথে ওই আর্টিস্ট কুইন্টনের দেখা হয়ে যায়। এবং কুইন্টন এখানে আবার কোন টাইপ ছেলে আমি একটু বুঝিয়ে বলি। এক ধরনের ছেলে থাকে না, মেয়ে মানুষ দেখলে একটু পটানোর চেষ্টা করে, অনেকটা সেই টাইপের। তো কুইন্টন করে কি, জয়ীকে ইমপ্রেস করার চেষ্টা করে, ট্রাই নাই। আর এই জায়গাতে জয়ীও আটকায় না, মানে জয়ী এই ব্যাপারটা খুব এনজয় করে। ধরো কুইন্টন এসে বলছে যে আপনি খুব সুন্দরী, আপনার মতো একটা সুন্দরী স্মার্ট মেয়ে আমি কখনোই দেখিনি। তো জয়ী এটা এনজয় করে এবং প্রত্যেক পরকীয়া এইভাবেই শুরু হয়। তো যাই হোক, জয়ী এখানে কথা ঘুরিয়ে কুইন্টনকে বলে যে আমরা আমার কোম্পানির মাধ্যমে তোমার পেইন্টিং কে প্রমোট করে ভালো দামে বিক্রি করে দিতে পারবো। তো তুমি পরের দিন আমাদের স্টুডিওতে এসো বা আমাদের কোম্পানিতে এসো। তো কুইন্টনের সাথে দেখা করে জয়ী বেশ এক্সাইটেড হয়। মানে কুইন্টন এখানে অবিবাহিত এবং সুঠাম দেহ দেখে জয়ী কুইন্টনের প্রতি আকর্ষিত হয়ে যায়। আর এই দিকে আবার জয়ীর স্বামী যে দিন রাত পরিশ্রম করে তার ফ্যামিলিকে সুখী রাখার জন্য, আর এই কারণে সে জয়ীকে ওইরকম সময় দিতে পারে না। আর সারাদিন স্ট্রেস নিয়ে আসার পরে বিছানায় অত ভালো পারফরমেন্স তো পসিবল না,
অবিবাহিত একটা লুচ্চা ছেলে আর যে পুরো সংসারের ঘানি টানছে, মাথায় এত হিউজ প্রেশার নিয়ে চলছে। এমনকি বিবাহ বার্ষিকীতেও জয়ীর স্বামী কাজের চাপে জয়ীকে সময় দিতে পারে না। আর তাছাড়া জেসনের এমন কাজে জয়ী তো ভেতরে ভেতরে মানসিক এবং শারীরিকভাবে ক্ষুধার্ত হতেই থাকে। আর এই কারণে জয়ী করে কি তার সেক্সুয়াল ফিলিংস এনজয় করতে বা দুটো ফিলিংস এনজয় নিতে নাইট ক্লাবে যাওয়া শুরু করে। তবে এখানে উল্লেখ জয়ীর বিয়ে হয়েছে কিন্তু অনেক আগে, এতদিন কিন্তু এই সমস্যাটা হয়নি। পোলাপান বড় হয়ে গিয়েছে, পোলাপানের চাপ নাই, এখন স্বাধীন হয়ে গিয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, তার জন্য কিন্তু তার এতগুলো চাহিদা এখন ভেতরে আসা শুরু করেছে। তো নাইট ক্লাবের পরিবেশ দেখে জয়ীর ক্ষুধা আরো বাড়তে থাকে। আর তারপর জয়ী করে কি ঘুমের মধ্যে ওই পেইন্টার কুইন্টনের সাথে ইন্টিমেটের স্বপ্ন দেখতে শুরু করে। আর জয়ী তখন বুঝতে পারে যে সে তার লাইফে অনেক কিছু মিস করছে, তার আরো অনেক কিছু দরকার। তো এরপর জয়ী নিজের অজান্তে সেই রাস্তায় পা পাড়ায় যে রাস্তায় একটা সুখী বিবাহিত মানুষের যাওয়া উচিত নয়। তো যাই হোক, এরপর জয়ী করে কি নিজের আগ্রহ থেকে আবারও যায় হচ্ছে ওই কুইন্টনের স্টুডিওতে। আর সেখানে জয়ী কুইন্টনকে বিজনেস অফার করে। তো জয়ী জানায়, আমার কোম্পানির মাধ্যমে তোমার পেন্টিং গুলো আমি প্রমোট করব এবং ভালো দামে আমরা বিক্রি করতে পারবো। মানে সেম কথাটাই আবার রিপিট করে, জাস্ট খালি একটা সুতো নিয়ে এসেছে। তো কুইন্টনও কোনো কিছু না ভেবে খালি জয়ীকে দেখে এগ্রিমেন্টে সাইন করে ফেলে। তো এটা দেখে জয়ী অনেক ইমপ্রেস হয়ে যায়। তবে কুইন্টন জয়ীকে বলে, আমি তোমার সাথে কন্ট্রাক্ট করব, কিন্তু বিনিময়ে আমি একটা জিনিস চাই, আমি তোমার পেন্টিং বানাতে চাই। বাট জয়ী বারণ করে দেয়। আর তখন কুইন্টন জয়ীকে জানায়, দেখো আমি জানি না তোমাকে দেখার পরে আমার কি হয়েছে, দিন রাত তোমাকে নিয়ে ভাবি, আমার কাছে মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর এই জিনিসটাকে আমি সত্যি করতে চাই। বাট জয়ী তখন জানায়, আমি বিবাহিত, আমার দুটো বাচ্চা রয়েছে। তবে এখানে লক্ষ্য চালাক কুইন্টন বুঝতে পেরেছে যে জয়ীর ওর প্রতি একটু একটু আকর্ষণ রয়েছে, হয়তো আরেকটু পুশ করলেই ওকে বাগে নিয়ে আসা যাবে। এবং এটাই হয়, কুইন্টন এমন এমন কথা বলে, এমন এমন চাল চালে, জয়ী আর থাকতে পারে না এবং নিজেকে কুইন্টনের কাছে সঁপে দেয়। মানে এখানে জয়ী করলো কি, তার লয়াল হাজবেন্ডের সাথে বেইমানি করলো। তো যাই হোক, এরপর জয়ী যখন স্টুডিও থেকে অফিসে যেতে বের হয়, তখন নিজেকে অনেক স্যাটিসফাই ভাবে যে অনেক ভালো একটা টাইম কাটিয়েছে। মানে বিষয়টা বুঝো, খারাপ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ এমনিতেই বেশি থাকে। 10 বছর একজনের সাথে রয়েছে, নতুনত্ব কার না ভালো লাগে, তো ব্যাপারটা এরকমই হয়েছে। কিন্তু জীবনের সবকিছুতে নতুনত্ব খুঁজতে হয় না, কারণ সবকিছুতে তুমি যদি নতুনত্ব খুঁজতে যাও, তাহলে যে পুরনো বন্ডিংটা রয়েছে সেটা ধ্বংস হয়ে যেতে পারে এবং ওটার দাম অনেক বেশি। তো যাই হোক, কুইন্টনের কারণে জয়ী তার বড় বড় ক্লায়েন্টের সাথে দেখা করতে পারছে না, সবসময় মেসেজে ব্যস্ত, কথা বলতে ব্যস্ত, নতুন নতুন প্রেম হয়েছে। আবার কুইন্টনকে নিয়ে জয়ী এতটাই ভাবতে শুরু করেছে যে জয়ী তার বাসার বেডরুমে, মানে নিজের বেডরুমে, তার হাজবেন্ডকে বাদ দিয়ে কুইন্টনের সাথে ইন্টিমেট হওয়ার ফ্যান্টাসাইজ করতে শুরু করে। তার সংসারের দায়িত্ব এবং ছেলেমেয়ের দায়িত্ব ভুলে যায়। তো এরপর একদিন আমরা দেখতে পাই জয়ের অ্যাসিস্ট্যান্ট রিনা করে কি একজন বড় ক্লায়েন্টের সাথে রেস্টুরেন্টে জয়ীর সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করায়, মানে একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে রেস্টুরেন্টে। কিন্তু জয়ী কুইন্টনের সাথে এমন ভাবে সম্পর্ক জড়িয়েছে যে সব সময় ওর মাথায় কুইন্টন, সে নিজের দায়িত্ব এবং কাজগুলো ভালো মতো করতে পারছে না এবং এটার প্রভাব তার ব্যক্তিগত জীবনে খুব ভালো মতোই পড়েছে। আর এটা জয়ী বুঝতে পারে এবং জয়ী এর জন্য করে কি কুইন্টনের সাথে তার যে কন্ট্যাক্ট পেপারটা হয়েছিল সেটা ছিঁড়ে ফেলে এবং ওটা ছিঁড়ে ফেলে হারামজাদি করে কি আবার কুইন্টনকেই দিতে যায়, মানে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। কিন্তু হারামজাদি এটা বুঝতে পারছে না যে চোখে চোখে যখন দেখবি তখন অটোমেটিক্যালি আবার মায়া চলে আসতে পারে। তো ওখানে গিয়ে জয়ী কুইন্টনকে জানায়, আমাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা আজকে থেকে আর থাকবে না, আমার কাছে মনে হচ্ছে আমি আমার স্বামী এবং পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করছি। তবে এখানে চালাক কুইন্টন করে কি জয়ীকে একটা ওয়াল পেইন্টিং দেখায় যেটাকে গ্রাফিতি বলে এবং এখানে কুইন্টন করে কি জয়ীকে ইমোশনাল করতে ওর পরিবারের কষ্টের গল্প শোনায়, যেখানে কুইন্টন বলে যে আমার মা আমার বাবাকে ছোটবেলাতে ছেড়ে চলে গিয়েছে আর এই কারণে আমার বাবা নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে, আর আমি ছোটবেলা থেকে এতিমখানাতে অনেক কষ্ট করে বড় হয়েছি, কখনো ভালোবাসা আদর পাইনি। তো এটা শুনে জয়ী আবার ইমোশনাল হয়ে যায় এবং কুইন্টনের প্রতি আকর্ষিত হয় এবং বুঝতেই পারছো আবারও ওরা ক্লোজ হয়ে যায়। তো যে কারণে জয়ী কুইন্টনের কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিল সেই ভুলটা জয়ী আবারও করে বসে। তো এখানে জয়ী উপরে যায় বলুক, জয়ীর ভেতরে ঢুকেছে শয়তান, সে মনে মনে কুইন্টনকে চাচ্ছিল, মানে নতুনত্ব খুঁজছিল। তো যাই হোক, কুইন্টনের বুকে থেকে জয়ী ভুলেই যায় যে সন্ধ্যায় তার আজকে বড় ক্লায়েন্টের সাথে রেস্টুরেন্টে মিটিং রয়েছে, যে মিটিংটার অ্যাসিস্ট্যান্ট সেট করেছিল আর কি। তো ওটা মনে পড়ার পরেই জয়ী করে কি দ্রুত রেস্টুরেন্টে যায়, কিন্তু ক্লায়েন্ট অনেক সময় জয়ীর জন্য অপেক্ষা করার পর তারপর রেগে সেখান থেকে চলে যাচ্ছিল। তবে এখানে জয়ী ওই ক্লায়েন্টকে আটকানোর অনেক চেষ্টা করে এবং এখানে একটা মিথ্যা বলে ক্লায়েন্টকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে আমার ছোট মেয়ে অনেক অসুস্থ ছিল এর জন্য আমি আসতে পারিনি। তো ক্লায়েন্ট তখন ওই মেয়ের কথা শুনে জয়ীকে ক্ষমা করে সেখান থেকে চলে যায়। বাট তখন জয়ীকে ভেতর থেকে একটা নাড়া দেয় যে সে তার নিজের দোষ লুকানোর জন্য, তাও এই ধরনের থার্ড ক্লাস একটা দোষ লুকানোর জন্য নিজের মেয়েকে অসুস্থ বানিয়ে মিথ্যা কথা বললো। তো যাই হোক, এভাবে জয়ী তার নিজের হাতে তার কেরিয়ার নষ্ট করতে থাকে। আর শুধুমাত্র যে কেরিয়ার তা কিন্তু নয়, সে তার ম্যারিড লাইফও নষ্ট করতে থাকে। কিন্তু তারপরেও জয়ী নিজেকে আটকাতে পারে না, সে কুইন্টনের নেশায় এতটাই পাগল হয়ে যায় যে সে প্রতিদিন কুইন্টনের সাথে দেখা করতে শুরু করে এবং কুইন্টনের শেষমেশ কিন্তু জয়ীকে ফুসলিয়ে রাজি বানিয়ে ফেলে এবং তারপর জয়ীকে মডেল বানিয়ে পেইন্টিংও তৈরি করে। এবং এরপর একদিন জয়ী ওই কুইন্টনের নেশায় তার ছেলের ফুটবল ম্যাচও দেখতে যায় না, আর এই কারণে তার পুরো পরিবার জয়ীর উপর রাগ করতে থাকে। আর এখানেই ফ্ল্যাশব্যাকের দৃশ্য শেষ হয়। আর তারপর আমাদের আবারও ডক্টর স্পেন্সার রুমে দেখানো হয় জয়ীকে। তো স্পেন্সার জয়ীর মুখে এইসব ঘটনা শুনে বলে এটা তো অ্যাডিকশন সাইন, আর এই ধরনের শারীরিক আকর্ষণ নেশার মতো কাজ করে, মানুষটা নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে, অন্যের কন্ট্রোলে চলে যায়। আর তোমার সমস্যা তো আরো বেশি গুরুতর, কারণ তুমি বিবাহিত, তুমি একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে
জড়িয়ে পড়েছো। তো জয়ী এখানে বলে আমি এই সমস্যা থেকে বের হতে চাই। তো এই জন্য স্পেন্সার বলে তুমি তোমার স্বামী জেসনকে এখানে নিয়ে এসো, তোমাদের দুজনের একসাথে কাউন্সিলিং করতে হবে, কারণ এসবের সূত্রপাত জেসন এবং তোমার মধ্যে শারীরিক সম্পর্কের অতৃপ্তি থেকে শুরু হয়েছে। তো রাতে জয়ী করে কি জেসনকে ওই মনোরোগ বিশেষজ্ঞের কথা বলে যে চলো আমরা একসাথে দেখা করতে যাই, বাট জেসন এখানে জয়ীর কথা পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দেয়। জেসন বলে আমাদের সংসার তো দিব্যি চলছে, আমাদের তো কোনো সমস্যাই নেই, আমাদের ম্যারিড লাইফ খুবই সুখী, আমাদের কোনো মনোরোগ বিশেষজ্ঞের দরকার নেই। মানে এখানে জেসনের তো আইডিয়াও নেই তলে তলে ওর স্ত্রী কি করছে। তো এই কারণে জেসন মনোরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করবে না বলে জানিয়ে দেয় বা দরকার নেই। আর জয়ীও মনে করে এই কথায় আরো বেশি সাহস পেয়ে যায় যে জেসন তো কিছু জানছেই না, বুঝতেও পারছে না, তাহলে কুইন্টনের সাথে মজা করি না একটু। তো এরপরে জয়ী কুইন্টনের সাথে আবারও মিশতে শুরু করে এবং কুইন্টন আস্তে আস্তে জয়ীর উপর অ্যাডিক্টেড হয়ে পড়ে। মানে এখানে দুজনেই দুজনের উপর অ্যাডিক্টেড হয়ে যায়। তো এভাবে যখন চলতে থাকে একদিন কুইন্টন ডাইরেক্ট জয়ীকে বলেই বসে তুমি জেসনকে ডিভোর্স দিয়ে আমার সাথে থাকতে শুরু করো। এবং কুইন্টন এখানে আরো বলে সে জয়ীকে এতখানি ভালোবাসতে শুরু করেছে যে তাকে ছাড়া সে থাকতে পারবে না। তো জয়ী তখন কুইন্টনকে সাপ মানা করে দেয় এবং বলে আমার ফ্যামিলিকে আমি কোনোভাবে ছেড়ে দিতে পারবো না। বাট কুইন্টন তখন বলে আমার নিজেরও তো একটা ফ্যামিলি বানানোর আগ্রহ রয়েছে, তাই না? তোমার সাথে কি আমি এমনি এমনি টাইম স্পেন্ড করছি? আর এখানে একটা বিষয় বুঝতে হবে, জয়ীও কিন্তু ফেলনা মেয়ে নয়, অনেক বড় একটা কোম্পানির মালিক। তো একজন মেয়ের চেহারাই কিন্তু সবকিছু না, তার ব্যাকগ্রাউন্ড কি, সে কোন পজিশনে রয়েছে এটাও কিন্তু একটা ম্যাটার করে। তো এসব কথা শুনে জয়ী করে কি চুপ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। আর এরপর জয়ী করে কি কুইন্টনের সাথে দেখা করা কমিয়ে দেয়, কিন্তু তার কামুকতা মোটেও কমেনি। মানে কুইন্টনের বদলে সে করে কি এখন অন্য কাউকে খোঁজ করতে থাকে। আর এই কারণে জয়ী যায় হচ্ছে আবারও নাইট ক্লাবে এবং সেখানে করি নামের একটা ছেলের সাথে মুহূর্তেই মিশে মুহূর্তেই শারীরিক সম্পর্ক শুরু করে দেয়। মানে জয়ীর ভেতরে যে লাশ লজ্জাটা ছিল সেটা পুরো ভেঙে গিয়েছে। তো এই কথা এসে আবার মনোরোগ বিশেষজ্ঞের কাছে জয়ী বলে যে আমি তো আবার এই ঘটনা করে ফেলছি। তো এটা শুনে মনোরোগ বিশেষজ্ঞ বলে তুমি তো সবকিছু ছাড়িয়ে যাচ্ছ, এটা যদি এখনই কন্ট্রোল না করে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এবং তোমার কথা শুনে মনে হয় তোমার এই অ্যাডিকশনের সাথে অতীতের কোনো ঘটনা জড়িয়ে রয়েছে, তো তুমি তোমার অতীতের ঘটনাটা আমাকে বলো। বাট জয়ী তার অতীতের ব্যাপারে কোনো কিছু বলতে আগ্রহী নয়। আর তখন স্পেন্সার করে কি জয়ীর হাতে একটা দাগ ছিল, সেই দাগের ব্যাপারে জিজ্ঞাসা করে এটা কিভাবে হয়েছিল। বাট এই কথা শুনে জয়ী করে কি রেগে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা বুঝতে পারি অতীতে জয়ীর সাথে এমন একটা কিছু ঘটেছে যে কারণে জয়ী এমন হতে পারে, কিংবা সেই কথাটা জয়ী আর কখনোই মনে করতে চায় না। তো যাই হোক, জয়ী এখন থেকে কিন্তু কুইন্টনকে বাদ দিয়ে আরেকটা ছেলে কোরির সাথে ফ্যান্টাসাইজ করতে থাকে। অফিসেও তার হুঁশ থাকে না, বলতে বিহেভ করে সবসময় মাথায় ওই তোমার ওই এইসব জিনিসই। আর জয়ীর এই অ্যাডিকশন আউট অফ কন্ট্রোল হয়ে যায়। আর তখন জয়ীর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় আমাদের কোম্পানির কিন্তু এই মাসে অনেক লস হয়েছে। বাট এইসব ব্যাপারে জয়ীর কোনো মাথা ব্যথা নেই, সে পুরো নেশাগ্রস্ত সেক্সাহলিক হয়ে গিয়েছে। তো জয়ী এরপর অফিস থেকে সোজা যায় হচ্ছে কুইন্টনের স্টুডিওতে, কিন্তু সেখানে গিয়ে জয়ী কুইন্টনকে অন্য একটা মেয়ের সাথে ইন্টিমেট অবস্থায় দেখে ফেলে। তো এটা দেখে জয়ী অনেক রেগে যায়। আর তখন কুইন্টন জয়ীকে বলে তুমি থাকো তোমার স্বামীর সাথে, আর যখন তোমার দরকার হয় তখন আমার কাছে আসো। তো আমার শারীরিক পিপাসার জন্য আমি কি করবো? আমি কি তোমার জন্য অপেক্ষা করবো তুমি কখন আসবে? বাট জয়ীর এই কথা অনেক মাইন্ডে লাগে, ওর কাছে মনে হয় যে কুইন্টন ওর জামাই, ওর কথা মতো চলবে। তো জয়ী সেখান থেকে রেগে চলে আসে সোজা কোরির কাছে। চিন্তা করো, তো জয়ী তখন কোরির সাথে প্রতিদিন নাইট ক্লাবে যায়, ওখানে এনজয় করে। মানে লজ্জার সময় একেবারে ভেঙে গিয়েছে, কোনো ধরনের লজ্জা নেই, ওপেনে চলাফেরা করে এখন। মানে জয়ীর মাথায় একটা চিন্তাই, সেটা হচ্ছে নিজেকে স্যাটিসফাই রাখা। মানে পোলাপাই না ভাবর ভিতরে ঢুকে গিয়েছে। কুইন্টন নেই তো কি হয়েছে, কোরি রয়েছে। তো যাই হোক, রাতে জয়ী করে কি একদিন দেরি করে বাসায় ফিরে, জেসন তার জন্য অপেক্ষা করছিল। তো জেসন জিজ্ঞাসা করে এত দেরি করে কেন আসলে? তো জয়ী তখন কাজের ব্যস্ততার অজুহাত দেখায়। আর তখন জেসন এটা ওকে মনে করিয়ে দেয় তুমি কিন্তু আজকাল সন্তানদেরও সময় দিচ্ছ না। আর তখন জয়ী উল্টো জেসনকে টর্চার করে এবং বলে তুমি আমাদের কাউকে টাইম দেন, আবার বেশি বেশি কথা বলো, চিন্তা করো। এবং এখানে জয়ী জেসনকে একটা পরিষ্কার কথা বলে, সেটা হচ্ছে তুমি শারীরিকভাবে দুর্বল, তুমি আমাকে স্যাটিসফাই করতে পারছো না। তো এই কথা শুনে জেসন খুব হতাশ হয়ে যায়, মানে হাজবেন্ড খুব হতাশ হয়ে যায় যে আমি কাদের জন্য কি করছি। তো পরের দিনই জয়ী করে কি অফিসে যায়। আর তখন ওর যে অ্যাসিস্ট্যান্ট সে রেগে বলে আমাদের সকল ক্লায়েন্ট কোম্পানি ছেড়ে চলে গিয়েছে, আর আমাদের কোম্পানির এতটুকুও টাকা নেই যে কর্মচারীদের বেতন দিতে পারবো, অফিসের ভাড়া দিতে পারবো। আর এভাবে যদি চলতে থাকে অফিস কিন্তু একজন উধাও হয়ে যাবে, কোম্পানি দ্রুত বন্ধ হয়ে যাবে। বাট এতেও জয়ী কোনো শিক্ষা নেয় না, সে আবারও যায় হচ্ছে কুইন্টনের সাথে দেখা করতে। এবং এরপর সে যখন কুইন্টনের সাথে ইন্টিমেট হচ্ছিল তখন জেসন সেখানে চলে আসে। তো জেসনকে দেখে তো জয়ী পুরো চমকে যায় যে আমার হাজবেন্ডের সাথে কুইন্টনের কি সম্পর্ক থাকতে পারে, বা ওরা কি জানে নাকি এই সবকিছু। আর ও করে কি দ্রুত দরজার আড়ালে লুকিয়ে পড়ে। আর এখানে লক্ষ্য জেসন মূলত কন্ট্রাক্টর, আর সে তার পরবর্তী কনস্ট্রাকশন প্রজেক্টে সৌন্দর্য বর্ধনের জন্য কুইন্টনের কিছু আর্ট পিস লাগাতে চায়। তো কুইন্টনের আর্ট দেখতে দেখতে এক পর্যায়ে জেমস করে কি একটা আর্টের সামনে এসে দাঁড়ায়। আর এই পেন্টিংটা ছিল হচ্ছে জয়ী আর কুইন্টনের নগ্ন পেন্টিং, তবে সেটা চাদর দিয়ে ঢেকে রাখা ছিল, এর জন্য জেমস চেহারা দেখতে পায় না। কিন্তু এদিকে দরজার আড়ালে থাকা জয়ীর নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হয়। সে জানে কোনোভাবে জেসন যে ওই পেন্টিংটা দেখে তাহলে জেনে যাবে জয়ী আর কুইন্টনের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। তো এরপর জেসন করে কি পেন্টিং থেকে যখন পর্দা সরাতে যায় তখনই ভাগ্যক্রমে জেসনের অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং মনে করিয়ে দেয় বস আমাদের অফিসে একটা মিটিং আছে, তাড়াতাড়ি যেতে হবে। তো এই কারণে জেসন ওই পেন্টিং না দেখে সেখান থেকে চলে যায়। আর জয়ী এই যাত্রায় ধরা পড়ার হাত থেকে বেঁচে যায়। আর অন্যদিকে কোরি বারবার জয়ীকে কল দিতে থাকে। আর এই দিকে আমরা দেখি পরিবারের কাছ থেকে জয়ীর দূরত্ব এতটাই বেড়ে গিয়েছে যে ওর পরিবার ওকে একা রুমে রেখেই মুভি দেখতে চলে যায়। তো
তো জয়ও এখানে বুঝতে পারছিল সে তার পরিবার থেকে দূরে সরে যাচ্ছে, আর এইসব কথা সে আবারও মনোরোগ বিশেষজ্ঞের কাছে বলে। তো মনোরোগ বিশেষজ্ঞ এখানে ডাইরেক্ট বলে, তোমার সমস্যার যদি তুমি সমাধান চাও তাহলে আমাকে অবশ্যই তোমার অতীতের ব্যাপারে বলতে হবে, নয়তো তোমার এই অ্যাডিকশন থেকে তোমাকে আমি বাঁচাতে পারবো না এবং এটা তোমাকে এবং তোমার পরিবারকে, তোমার কেরিয়ারকে ধ্বংস করে দেবে। বাট জয়ী তখন বলে, আমি আমার অতীত কারোর সাথে শেয়ার করতে চাই না। তো এই জন্য সে স্পেন্সারের উপর রেগে সেখান থেকে বের হয়ে চলে যায়। তো যাই এরপর জয়ী যখন বাসায় ফিরে তখন সে কোরিকে বাসার সামনে দেখে এবং কোরি এখানে একটা পার্সেল নিয়ে এসেছে জয়ীর জন্য এবং বাসায় রেখে চলে যায়। আর এরপর জয়ী যখন ওই পার্সেলটা খোলে সে নিজের একটা আন্ডার গার্মেন্টস দেখতে পায়, আর তখন জয়ী বুঝতে পারে যে সমস্যা তোমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, মানে ওই পুলাগুলো তোমার বাড়ি পর্যন্ত আসছে, আর আমি যদি এখনই নিজেকে কন্ট্রোল না করতে পারি তাহলে সব শেষ হয়ে যাবে। তো এই জন্য সে কোরি এবং কুইন্টনের সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত নেয়। তো এরপর জয়ী করে কি, রাতে কুইন্টনের বাসায় যার জানায় সে কুইন্টনের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবে না, বাট তখনই সেখানে কোরি চলে আসে। অ্যাকচুয়ালি জয়ী নিজে ওদের দুজনকে এক জায়গাতে ডেকেছে। তো ওরা দুজন যখন এক জায়গায় আসে তখন দুজনকে দেখে দুজনেই খেপে যায় যে জয়ী ওদের দুজনের সাথে সম্পর্ক রেখেছে, ওদের দুজনের সাথেই বেইমানি করেছে। চিন্তা করে এমন একটা ভাব যেন জয়ী ওদের বউ, মানে জয়ী ওদের দুজনকেই ঠকিয়েছে। তো এটা জানতে পেরে দুজনেই কষ্ট পায় এবং তাদের কাছে মনে হয় জয়ী তাদেরকে ধোকা দিয়েছে। আর কোরি এটা মানতেই পারে না, কোরি করে কি জয়ীর উপর আক্রমণই করে দেয়। বাট কোরিকে তখন কুইন্টন আটকে এবং ফুলদানি দিয়ে কোরির মাথায় আঘাত করে দেয়। আর তারপর কুইন্টনও আক্রমণাত্মক হয়ে যায় এবং জয়ীকে হুমকি দিয়ে বলে, তুই আমাকে ছেড়ে চলে যাবে এত সহজ না, আমি তোকে কোথাও যেতে দেবো না। আর তখন জয়ী কুইন্টনের হাত থেকে বাঁচার জন্য কাঁচের জিনিস মেঝেতে ভেঙে দেয়। তবে তারপরও পাগলা কুইন্টন করে কি ওই কাঁচের উপর দিয়ে হেঁটে জয়ীর কাছে এগিয়ে যায়। আর তখন জয়ী করে কি কুইন্টনের হাত থেকে বাঁচার জন্য স্টুডিওর পেছনে একটা পেন্টিং এর পেছনে গিয়ে লুকায়। কিন্তু কুইন্টন এত খেপে গিয়েছে যে সে ছুরি দিয়ে পেন্টিং কেটে কেটে জয়ীর দিকে এগিয়ে আসতে থাকে। আর কুইন্টন যখন জয়ীকে মেরেই দেবে তখনই পেছন থেকে জেসন চলে আসে এবং কুইন্টনের একটা আর্ট পিস দিয়ে মাথায় বাড়ি মেরে ওকে বেহুশ করে দেয়। আর এরপর জেসন জয়ীকে জানায়, আমি তোমার, কুইন্টনের এবং কোরির সকল মেসেজ দেখেছি। ছি, তুমি এত নিচে নামতে পারো, তোমাকে আমি ভালোবেসেছি, তোমাকে বিশ্বাস করেছি, তোমার জন্য দিনরাত পরিশ্রম করেছি। তো এরপর জয়ী জেসনের কাছে ক্ষমা চায়। বাট জেসন জয়ীর দুটো অবৈধ সম্পর্কের ব্যাপারে জেনে গিয়েছে, না জেনে আরো কত এক্সট্রা করেছে তার ঠিক নেই। তো এর জন্য জেসন জয়ীর সাথে আর সম্পর্ক রাখতে চায় না। বাট জয়ী তখন বলে, এটা আমার মানসিক সমস্যা। বাট জেসন এই কথা মানতে নারাজ। আর তখন জেসন ইমোশনাল হয়ে বলে, আমি তো তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখিনি, কিন্তু তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? তো আমাদের সম্পর্ক শেষ। এরপর জেসন জয়ীকে ডিভোর্স দিয়ে তার বাচ্চাদের তাদের সাথে নিয়ে যাবে বলে জানায়। আর নিজের সবকিছু হারাতে দেখে জয়ী বাকরুদ্ধ হয়ে পড়ে। আর তারপর জয়ী পাগলের মতো আনমনে যখন রাস্তা ক্রস করছিল তখন একটা গাড়ি এসে জয়ীকে ধাক্কা মেরে দেয়। আর এটা দেখে জেসন আর থাকতে পারে না, সে দৌড়ে জয়ীর কাছে যায়, মানে হাজবেন্ড তো হাজবেন্ডই হয়, এবং জয়ীকে হসপিটালে ভর্তি করে। আর এরপর জয়ী চলে যায় কোমা এবং 6 মাস পরের জ্ঞান ফেরে। আর এখানে লক্ষ্য, জেসন জয়ীকে ক্ষমা করতে না চাইলেও বাচ্চাদের কথা ভেবে জয়ীকে বাসায় নিয়ে আসে। আর জয়ীকে দেখে বাচ্চারা অনেক খুশি হয়, বাচ্চারা তার যায় না ওর মাইকি অকাম টুকাম করেছে। কিন্তু জেসন তার স্ত্রীকে ক্ষমা করতে পারে না, সে করে কি সেপারেট হোটেলে থাকতে শুরু করে। আর এই সবের জন্য জয়ী নিজেকে দায়ী ভাবে। আর ভাববি না কেন হারামজাদি, তুই এই সবকিছুর জন্য দায়ী। তো যাই হোক, এরপর জয়ীর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গিয়েছে, বাট আপনি যদি চান নতুন করে আবার কোম্পানি দাঁড় করাতে পারবেন, কারণ আপনার মধ্যে ট্যালেন্ট রয়েছে। আর এদিকে জয়ীর মা জেসনকে বলে, দেখো যেটা কিছু হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট ভেবে সব ভুলে যাও, জয়ীকে আবার নিজের করে নাও, কারণ জীবন অনেক বড়। আর এইদিকে ডক্টর স্পেন্সার তার অ্যাডিকশন গ্রুপ থেকে থেরাপির জন্য জয়ীকে ইনভাইট করে এবং বলে, তুমি যদি চাও জয়ী, তুমি তোমার অভিজ্ঞতার কথা অন্যান্য রোগীদের সাথে শেয়ার করো যারা ঠিক তোমার মতো পরকীয়ায় জড়িয়ে সংসার ধ্বংস করেছে বা করার পথে, তাহলে তাদের উপকার হবে। তো এরপর জয়ী সেখানে যায় এবং সেখানে গিয়ে বলে, আমি যখন 10 বছরের ছিলাম তখন আমার 3টা ক্লাসমেট ছেলে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং এরপর ব্ল্যাকমেল করে কন্টিনিউয়াসলি ওরা আমার শরীর ভোগ করতো। আর এটার কারণে আমার ব্রেনে মারাত্মক প্রভাব পড়ে। আর এই কারণে পরবর্তীতে আমি ছেলেদের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ি। দীর্ঘদিন এটা আমি আটকিয়ে রেখেছিলাম, বাট এরপরে আবারও সেই জিনিসটা আমার ভেতরে চলে এসেছিল। আর তখন সেখানে জেসন চলে আসে। আর জয়ী তখন সবার সামনে জেসনকে বলে, আমি আমার হাজবেন্ডকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, আর তাকে ছাড়া আমি নতুন করে আর কিছু কল্পনা করতেও চাই না। কিন্তু আমার হাজবেন্ড যদি আমাকে একটা লাস্ট সুযোগ দেয়, আমি একজন আদর্শ ওয়াইফ হিসেবে নিজেকে প্রমাণিত করার চেষ্টা করব। তো জেসন আর কি করবে, দুটো বাচ্চা হয়ে গিয়েছে, কোনো উপায় না দেখে জয়ীকে ক্ষমা করে দেয় এবং বুকে টেনে নেয়। এবং তখন সেখানে থাকা বাকি সব যে পেশেন্ট রয়েছে তারা হাতে তালি দিতে থাকে। আর এরই সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটি একটু অ্যাডাল্ট ছিল, বাট সিনেমাটার কাহিনী কিন্তু অবশ্যই বাস্তবমুখী ছিল, এটা নিয়ে আর কিছু বলার নেই। তো এই সিনেমা দেখে তুমি কি শিখলে বা তুমি কি অ্যাডভাইস দিতে চাইবে? আমাদের অনেক ধরনের ভিউয়ার রয়েছে, বিবাহিত ভিউয়ার রয়েছে, তাদেরকে কি অ্যাডভাইস দিতে চাইবে বা তোমার কি অভিজ্ঞতা রয়েছে সম্পর্কে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, যাতে তোমার কমেন্ট দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।